ব্যালকনিতে বসে আছি, আর ব্যালকনিতে ফুল গাছ নেই। কেমন ফাঁকা ফাঁকা লাগছে। আমার ব্যালকনি হলে এতক্ষণে মিষ্টি ফুলের ঘ্রাণে মোমো করত। নিজের ব্যালকনিটাকে বড্ড মিস করছি। বাসায় থাকলে নিশ্চয় ঈশিতাপু, ইভা, রোশনি গল্প করতে চলে আসতো, কিন্তু এখানে কেউ নেই। আদ্র সাহেব এসে রুমে ঢুকছে। ফুপি গেছে রান্না করতে, আরও ফুপির রুমে পড়ছে। ও এই কয়েকদিন ফুপির সাথে থাকবে। ফুফা গেছে শহরের বাইরে। আমি ভাবনার শহরে বিচরণ করছি। এমন সময় রুমে প্রবেশ করলো আদ্র ভাই, হাতে তার খাবারের ট্রে। খাবার নিয়ে সোজা ব্যালকনিতে চলে এলেন। ওনাকে এখানে দেখে ভুরু কুচকে জিজ্ঞেস করলাম, খাবার এখানে আনলেন কেন? আমি তো রুমে যেয়ে খেতে পারতাম। তার দরকার নেই, তুই রাতের আকাশ দেখবি, আমি খাইয়ে দিচ্ছি। আমার হাতে এখন ঠিক আছে, আমি নিজে হাতে খেতে পারবো। তোকে আমি জিজ্ঞেস করেছি তোর হাত ঠিক আছে কি না? মাথা নেড়ে না বোধক উত্তর দিলাম। আদ্র ভাই ভুরু কুচকে বলল, তাহলে এত বেশি বুঝতে তোমাকে কে বলেছে? মুখ ভেঙচি কাটলাম। এই আদ্র ভাই ইদানিং বজ্জাত হয়ে যাচ্ছে, কথায় কথায় ঝগড়া শুরু করে দেয়, কথা ঘুরায় ধমক দেয়। আগে কখনো এমনটা করতো না, যেটা বলতাম সেটাই শুনতো, কথার বিপরীতে কোনো রিয়াকশন আসতো না। কোন দুঃখে যে বেটাকে বিয়ে করতে গিয়েছিলাম আল্লাহ মালুম। আদ্র ভাই হাত ধুয়ে এসে ভাত মাখাচ্ছে, মুখের সামনে ভাত ধরে বলে, হা কর, বাধ্য মেয়ের মতো খাবার খাচ্ছি। আমায় খাইয়ে দিতে দিতে আদ্র ভাই নিজেও খাচ্ছে। উনি এখন আমার খাবারে ভাগ বসাতে চলে এসেছে। ইয়ে তো মোটেও ভালো লক্ষণ নয়। চোখ ছোট ছোট করে জিজ্ঞেস করলাম, তুমি আমার এখানে থেকে খাচ্ছ কেন? খিদে পেয়েছে তাই খাচ্ছি। খিদে পেলে অন্য প্লেটে খাবার নিয়ে খাও, আমার খাবারে ভাগ বসাচ্ছ কেন? তোকে বলছি না তোর খাবার অনেক টেস্টি, তাই তোর খাবারে ভাগ বসায়। বাকি খাবার কি টেস্ট ছাড়া? হ্যাঁ, শুধু তোর খাবার টেস্টি। আজব কথাবার্তা। খেয়াল করে দেখলাম প্লেটে নেওয়া খাবার আমার তুলনায় বেশি। আমি এত খাবার কখনোই খাই না। তার মানে উনি ইচ্ছে করে বেশি খাবার এনেছে। পাজি লোক একটা। আদ্র ভাই খাওয়া শেষ করে হাত ধুয়ে এসে পকেট থেকে রুমাল বের করে মুখ মুছিয়ে দিলেন। হুট করে ঝুঁকে এলেন আমার উপর। ওনাকে এতটাই কাছে দেখে পিছনের দিকে হেলে গেলাম। আদ্র ভাই ঝুঁকে কানে কানে ফিস ফিস করে বলেন, এক প্লেটে খাবার খেলে ভালোবাসা বাড়ে। তড়িৎ গতিতে আদ্র ভাইয়ের দিকে তাকালাম। ওনার মুখে লেগে আছে মুচকি হাসি। উনি আমার ওনার দিকে তাকাতে দেখে চোখ টিপে দিলেন, সরে গিয়ে প্লেটে দিয়ে প্রস্থান করলেন। আমি ওনার যাওয়ার দিকে তাকিয়ে আছি। আদ্র ভাই চলে গেলে খেয়াল হলো তার কথার মানে বুঝতে পেরে লজ্জায় পড়ে গেলাম। তাহলে এই ছিল বজ্জাত লোকটার মনে। এই জন্য তখন বলেছিল আমার খাবার মজা লাগে। এভাবে উনি আমার বোকা বানালো। আর আমিও এক বলদি। উনি যা বলছেন সেটাই বিশ্বাস করে ওনার সাথে ঝগড়া করে গেছি। লজ্জায় লাল হচ্ছি, এমন সময় ফোন বেজে উঠল। পাশে থাকা ফোন সামনে ধরতে নজরে এলো স্ক্রিনে ভেসে থাকা নামটা। স্ক্রিনে জলজল করছে ঈশিতাপুর নাম। ভিডিও কল দিয়েছে। কল রিসিভ করতে ওপাশ থেকে হুড়মুড় করে সবগুলো একসাথে কথা বলা শুরু করলো। এক একজন এক এক কথা জিজ্ঞেস করলো। ঈশিতা আপু জিজ্ঞেস করলো, রোদ শোনা কী করছিস, খেয়েছিস ওষুধ? ইভা জিজ্ঞেস করছে, কী রে বনু, প্রেম কেমন চলছে? আদ্র ভাই কিছু বলেছে তোকে? আমাদের বল কে কে বলেছে। রোশনি বলে উঠল, আপু তুমি একা একা ওখানে মজা করছো তাই না? আর এখানে আমরা মনমারা হয়ে বসে আছি তোমার জন্য। কাঁদো কাঁদো মুখ করে বললাম, আমি তোদের অনেক বেশি মিস করছি, এখানে ভালো লাগছে না, আমায় এসে নিয়ে যাও। ঈশিতা আপু আমার কাঁদো কাঁদো মুখ দেখে আদুরি ভঙ্গিতে শুধালো, কি হয়েছে রোদ শোনা, মুখটা অমন করে রেখেছিস কেন? ওখানে ভালো লাগছে না? না, একা একা ভালো লাগছে না, তোমরা এসে আমায় নিয়ে যাও। একা একা কোথায় ফুপি, আরও সবচেয়ে বড় কথা আদ্র ভাই আছে তো। একা লাগবে কেন? ফুপি রান্নাঘরে ব্যস্ত, আরও পড়তে ফুপির রুমে। আর আদ্র ভাই তার কথা আর কি বলবো, সে এসে আমায় ব্যালকনিতে বসিয়ে দিয়ে গেছে, আর একটু আগে এসে খাইয়ে দিয়ে গেছে। সবাই যার কাজ ব্যস্ত।
আদ্র ভাইয়ের সময় নেই আমার সাথে বসে গল্প করার। কিছু বলার আগে পিছন থেকে কেউ চুল টান দিল। মাথা ব্যথা পেতে আউ করে উঠলাম। কোন ফাজিল রে! পিছনে ঘুরে তাকিয়ে দেখলাম আদ্র ভাই ব্যালকনিতে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। বুকে হাত গুজে কপাল কুঁচকে বলল, আমার নামে নালিশ দেওয়া হচ্ছিল, তাই কি বলছিলি? আমিও একটু শুনি। আদ্র ভাই দেখে শুকনো ঢোক গিলল। এতক্ষণে যে তার নামে নালিশ দিচ্ছিলাম উনি সেগুলো শুনে ফেলেনি তো? তাহলে নির্ঘাত আমার কপালে শনি আছে। কই, আমি কিছু বলিনি তো। ফোনের ওপারে ওরা তিনজন আমার অবস্থা দেখে মিটিমিটি হাসছে। ঈশিতা আপু বলতে নিল, আসলে রোদ বলছিল তুমি নাকি কিছুই বলনি। আদ্র ভাই, তুমি আমার ওষুধগুলো নিয়ে এসো তো। খাবারের পর একটা ওষুধও খাওয়া হয়নি। তুমি যাও ওষুধ আনতে। আদ্র ভাই চোখ ছোট ছোট করে সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। উনি যে আমার কথা বিশ্বাস করেনি সেটা ওনার মুখভঙ্গি দেখে বোঝা যাচ্ছে। কি হলো, যাও। আদ্র ভাই রুমে চলে গেল। আমি ফিসফিস করে বললাম, তোমরা পাগল। আদ্র ভাই শুনে নিলে কি হলো? এই সীতা আপু আবার বলতে চাচ্ছিল আমায় বাস দিতে। আদ্র ভাই, আসলে কিছু বলো না প্লিজ। আমার অবস্থা দেখে তিনজন হাসছে। ঈশিতা আপু হাসতে হাসতে বলল, ঠিক আছে, বলবো না। তুই মন খারাপ করিস না। আদ্র ভাই ওষুধ নিয়ে এসে খাইয়ে দিল। এতপর তিনজনে মিলে অনেকক্ষণ আড্ডা দিলাম। রাত প্রায় 10টা বেজে গেছে। ওদের খাবার খাওয়ার জন্য নিচ থেকে ডেকেছে। কল কেটে দিল। কল কাটার সাথে সাথে আদ্র ভাই ঝুঁকে এলো আমার উপরে। এই লোকের আজকে কি হয়েছে? হুটহাট ঝুঁকে পড়ছে এভাবে। আদ্র ভাই চোখে চোখ রেখে বলো, আমার নামে নালিশ করছিলি তাই না? আমি এসে রুমে ঢুকেছি, তোর সাথে আড্ডা দিইনি, তোকে সময় দিচ্ছি না, এগুলো তো বলছিলি তাই না? ভীতু চোখে তাকিয়ে আছি আদ্র ভাইয়ের দিকে। উনি তার মানে আমার বলার সব কথাই শুনেছে। এখন আমার কি হবে? আমি কিছু বলিনি তাই? হ্যাঁ, ফিসফিস করে বলো, তাহলে আজকে সারা রাত এখানে থেকে যা। দুজনে মিলে গল্প করব, তার সাথে একটু রোমান্স। ভালো হবে না? কি বলিস? চিল্লিয়ে বলে উঠলাম। না না, তুমি যাও, তোমার রুমে যাও, কাজ করো। এখন তো আমি কোনো মতেই যাব না। বউ আমার নামে নালিশ জানিয়েছে, আমি তাকে সময় দিচ্ছি না। এই অপবাদ তো মানা যায় না। তাই আজ আমি এই রুমেই থাকব। আমার মুখ কাদো কাদো হয়ে গেল। কান্না কান্না ভাব। এই বুঝি কান্না করে দিলাম বলে? আদ্র ভাই আমার রিয়াকশন দেখে উঁচু শব্দে হেসে দিল। ওনার হাসি থামার নাম নিচ্ছে না। হাসতে হাসতে বলে উঠল, তোকে ভয় পেলে দারুণ লাগে, অদ্ভুত সুন্দর লাগে। একটু থেমে ফের বলো, তুই কি ভেবেছিস আমি এখানে থাকবো? আমি এতক্ষণ মজা করছিলাম, ভেবেছিলাম তোকে ওষুধ খাওয়াতে এসে তোর সাথে খানিকক্ষণ গল্প করব, কিন্তু যখন এসে শুনলাম তুই ওদের কাছে নালিশ দিচ্ছিস, তখন ভাবলাম তোর সাথে একটু মজা করা যাক। তুই যে কান্না করে দিবি কে জানতো। আদ্র ভাইয়ের চুল টান দিয়ে বলে উঠলাম, যাও বজ্জাত লোক, তোমার যেন আমি ভয় পেয়ে গিয়েছিলাম। তুমি জানো, আমি তো সেটাই চেয়েছিলাম। গাল ফুলিয়ে বললাম, বজ্জাত লোক। আদ্র ভাই আমার গাল ফুলাতে দেখে হেসে দিল। আমি হেসে দিলাম। দুজনে হাসতে লাগলাম। হাসি থামিয়ে গল্পে মত্ত হলাম। গল্প করতে করতে কখন যে সময় পেরিয়ে গেছে আমাদের সেদিকে কোনো খেয়াল নেই। ঘড়ির কাঁটা 12টার কাছাকাছি। আদ্র ভাই জিভে কামড় দিয়ে বলল, শিট। কি হয়েছে, কোনো সমস্যা? এই যে গল্প করতে করতে এসে রাত হয়ে গেল। তোর তো তাড়াতাড়ি ঘুমানোর প্রয়োজন, চল তোকে রুমে নিয়ে যাই। আদ্র ভাই আমার রুমে নিয়ে এলো। বিছানায় শুয়ে দিয়ে গায়ে কম্বল টেনে দিল। আলতো হাতে কম্বলে উষ্ঠ ছুঁয়ে দিল, বলল, ঘুমিয়ে পড়। আমি মাথা হাত বুলিয়ে দিচ্ছি। মাথার উষ্ণ পরশে কখন যে চোখ গেল আমি নিজেও জানি না। পাড়ি জমালাম ঘুমের দেশে। শরীর এখন আগের চেয়ে অনেকটাই ভালো। হাঁটতে তেমন কষ্ট হচ্ছে না। সকাল থেকে গুটি গুটি পায়ে সারা বাড়ি চক্কর দিয়ে বেরোচ্ছি। ফুপির সাথে গল্প করে কাটিয়ে দিয়েছি পুরো দিন। রোশনি স্কুলে গিয়েছে। এসেই একটু আগে আদ্র ভাই অফিস গিয়েছে। উনি আমায় রেখে যেতে চায়নি, কিন্তু আমি ওনাকে জোর করে পাঠিয়েছি। ফুফার শহরের বাইরে। উনি যদি অফিসে না যায় তাহলে হবে? কাউকে না কাউকে তো লাগবেই। রুমে হাঁটা চলাচল করছি। হঠাৎ
সমস্বরে দরজার কাছ থেকে শব্দ ভেসে এলো। ফিরে দেখি আমার 3 সার্গেট দাঁড়িয়ে আছে, ঈশিতা আপু, রোশনি আর ইভা। ওদের দেখে মুখে হাসি ফুটে উঠল। 3 জন একসাথে ঝাঁপিয়ে পড়ল আমার উপর। ওদের ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে কতদিন পর আমাকে দেখেছে। 3 জনের চাপে পড়ে মনে হচ্ছে ভর্তা হয়ে যাব। তোমরা সবাই হঠাৎ এই সময় আমাদের রোদ শোনা আমাদের মিস করছে আর আমরা না এসে পারি? কাল তো কথা শুনে ভেবে রেখেছিলাম আসবো, তাই হুট করে চলে এলাম তোকে সারপ্রাইজ দিতে। কেমন লাগছে সারপ্রাইজ? উচ্ছ্বাস নিয়ে বলে উঠলাম, অনেক অনেক ভালো লেগেছে। বাড়ির সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। ইতিহস্ত করে জিজ্ঞেস করলাম, ইভান ভাই কেমন আছে? আমি আসার পর আর ভাঙচুর করেছে? ইভা বলে উঠল, তুই আসার আধ ঘন্টা পর ভাইয়া ইরা মেয়েটাকে টানতে টানতে নামছিল। মেয়েটা ভাইয়ের হাত থেকে নিজের হাত ছোটাতে চাইল। ভাইয়ার চোখ রাঙিয়ে চুপ করে দিয়েছে। আম্মু পথ আটকে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছিস? ভাইয়া বিপরীতে বলেছে, আপদ দূর করতে যাচ্ছি। এরপর রাতের না মেয়েটা আর না ভাইয়া কেউ বাড়িতে ফিরেনি। কোথায় গেছে, কী করছে কিছুই বলে যায়নি। ইভান ভাইয়ের জন্য কিছুটা টেনশন লাগছে, যদিও ওনার এই আগে বাড়ির বাইরে ছিলেন। তার কাছে এটা কোনো বিষয় না। কিছুটা খারাপও লাগছে তার জন্য, কিন্তু কেন সেটা জানি না। ইভান ভাইয়ের কথা মাথা থেকে বাদ দিয়ে মত্ত হলাম গল্পে। বাড়িতে ফিরেছি দিন 2 হবে। সবার আদরে যত্নে দিনগুলো সুন্দর করে কেটে গেল। ফুপি বাসায় থেকেছি 3 দিনের মতো। এতেই যেন আমি আমার বাড়িতে আসার জন্য উতলা হয়ে যাচ্ছিলাম। সব সময় মনে হতো এটা আমার বাড়ি না, আমার বাড়ি যাব। বাড়ি থেকে কেউ কল দিলেই কাঁদো কাঁদো মুখ করে বলতাম, আমায় নিয়ে যাও, আমি এখানে থাকবো না। ঠিক আমার মতো আম্মু আব্বু বাড়ির সবাই আমার জন্য উতলা হয়ে উঠেছিল। তাদের বাড়ি মেয়ে তাদের বাড়িতেই চাই। তাদের নাকি আমায় ছাড়া চলছেই না। আদ্র ভাইকে কতবার বলেছি তার ইয়াত্তা নেই। মাঝে মাঝে বেচারা বিরক্ত হয়েছে, তাতে আমার কি? আমি তো ওনাকে জ্বালিয়ে মজা পেয়েছি। সেই দিন আমায় কি ভয়টা না দেখিয়েছিল। এতপর আমার আর সবার জ্বালা টিকতে না পেরে 2 দিন আগে আদ্র ভাই নিজে এসে বাড়ি দিয়ে গেছে। তবে একটা জিনিস আমার ভালো লেগেছে, সেটা হলো এই কয়দিনে আদ্র ভাই আমার অনেক যত্ন নিয়েছে। নিজ হাতে খাইয়ে দেওয়া থেকে শুরু করে আমার যত্ন নেওয়া বেশিরভাগ উনি করেছেন। ফুপি তো আমার ওই পাগলপনা দেখে বলেই দিয়েছে, আমার বাড়ির বউ আমি কোথাও যেতে দিব না। তোর না বিয়ে হয়ে গেছে, এখন আবার কিসের বাপের বাড়ি? বিয়ের পর শ্বশুর বাড়ি থাকতে হয় মেয়েদের, এখন থেকে এখানেই থাকবি, তোকে আমি কোথাও যেতে দিব না। কান্না কান্না মুখ করে মৃদু কণ্ঠে ডাকলাম, ফুপি। ফুপি গম্ভীর হয় কঠিন স্বরে বলে উঠল, কিসের ফুপি? কে তোর ফুপি? শাশুড়ি হও শাশুড়ি। আম্মু বলবি না, আম্মু বলে ডাকবি, কোনো ফুপ্পি টুপি না। ফুপ্পি ধমকে আমার চোখে পানি টলমল করে উঠল। মনে হচ্ছে বুঝি চোখ বেয়ে অশ্রু বৃষ্টি নামবে। ফুপি আমার অবস্থা দেখে মিটিমিটি হাসছে। হাসতে হাসতে এগিয়ে এসে আমার জড়িয়ে ধরে মাথা উষ্টো ছুঁয়ে দিয়ে বলো, বোকা মেয়ে, কান্না করছিস কেন? আমি তো মজা করছিলাম। তুই ইচ্ছে হলে বাড়ি যাবি, ইচ্ছে হলে এখানে এসে থাকবি, এতে আমার কোনো সমস্যা নেই। তুমি সত্যি বলছো? হ্যাঁ রে বাবা। এখন থেকে কি তোমার শাশুড়ি আম্মু বলে ডাকতে হবে? আমার প্রশ্ন শুনে ফুপি উচ্চ শব্দে হেসে দিল। হাসতে হাসতে বলো, পাগলি মেয়ে আমার। তুই না আমার মেয়ে, তাহলে আম্মু ডাকবি, কি সমস্যা? তাও যদি তোর সমস্যা হয় তবে তো যেটা ডেকে কমফোর্টেবল মনে হবে তুই সেটাই ডাকিস। একটু থেমে নরম স্বরে বলল, তবে আম্মু ডাকলে আমি অনেক খুশি হব। আমি ফুপির গলা জড়িয়ে ধরে বললাম, ঠিক আছে আম্মু, আজ থেকে তোমায় আম্মু বলেই ডাকবো। ফুপির মুখে হাসি ফুটে উঠল, সাথে আমিও হেসে দিলাম। বাড়ি আসার পর 2 দিন হয়ে গেল। আদ্র ভাই একটা বারও কল করেনি, একবারও খোঁজ নেয়নি। এই তার আমার প্রতি দায়িত্ববোধ, এই তার আমার খেয়াল রাখার নমুনা। উনি কি এতটাই ব্যস্ত যে একটা বারও ফোন দিয়ে আমার খবরও নেওয়ার সময় নেই ওনার? নাকি ইচ্ছে করে এমন করছে? মনে পড়লো আসার দিনের কথা।
আমায় বাড়ি দিয়ে আসার কথা শুনে ওনার মুখে যেন অমাবস্যা জেগে বসেছিল। হাসি মুখটা এক নিমেষে আধা ছেয়ে গেছে। খাবার না খেয়ে উঠে পড়ল উনি। সদর দরজা দিকে যেতে যেতে আমার উদ্দেশ্য করে বলল, রেডি হয়ে নিচে আয়, আমি গাড়িতে আছি। ফুপি আরও থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসলো। গাড়িতে বসার পর মুখ ফুটে শুধু একটা কথাই বলছেন, সিট বেল্ট লাগা। এতপর একদম চুপ। ওনাকে দেখে মনে হচ্ছে মুখে কুলু এঁটেছেন। কোনো সারা শব্দ নেই। পুরো রাস্তা একটা কথাও বলেনি। অন্য সময় কি সুন্দর গল্প করেন, এটা সেটা বলেন, কিন্তু সেই দিন পুরো চুপচাপ ছিল। বাড়ির সামনে গাড়ি থামলো। আমি নেমে যেতে নিলাম। পিছন থেকে বলে উঠলেন, সাবধান থাকিস, নিজের খেয়াল রাখিস। তুমি ভিতরে আসবে না? আমার কাজ আছে, পরে আসবো। সেই যে মানুষটা গেল, তারপর আর একটা বারের জন্য খোঁজ খবর নেয়নি। বাজে লোক একটা। ফোন হাতে নিয়ে রুমে পায়চারি করছি। তা ভাবছি কল দিব কিনা। ভাবতে ভাবতে ডায়াল করে বসলাম ওনার নাম্বারে। রিং হচ্ছে। দুবারের মাথায় কল রিসিভ হলো। অপর পাশে মানুষটা সম্পূর্ণ নিশ্চুপ। কোনো কথা নেই তার মুখে। বাধ্য হয়ে আমি প্রথম কথা শুরু করলাম, কেমন আছো? বেশি ব্যস্ত? এই তো আছি কোনো রকম। ব্যস্ত না, একটু কাজ করছিলাম। জিজ্ঞেস করবে না আমি কেমন আছি? ও আচ্ছা, ভুলে গিয়েছিলাম। তুই কেমন আছিস? অবশ্যই ভালো তো থাকবি। ভালো থাকাই তো কথা। ভালো থাকার জন্যই তো এত হুলস্থুলি করে যাওয়া। বুঝতে অসুবিধা হলো না আদ্র ভাই রাগ করেছে, তাই ইচ্ছে করে ঠেস দিয়ে কথা বলছে। কিছু বললাম না, চুপ করে রইলাম। দুপুরে খেয়েছিস? হ্যাঁ। আমার খবর নেওয়ার সময় তোমার আছে? তোর খবর নেওয়ার জন্য আমি না থাকলে তোর আশেপাশে মানুষ তো অভাব নেই, কিন্তু আমার খবর নেওয়ার মানুষ অভাব, বড্ড অভাব। তোমার কি মন খারাপ? রাগ করেছো আমার উপরে? মন থাকলে তো খারাপ হবে। আমার তো মনই নেই। মানুষ ভাবে আমার কোনো অনুভূতি নেই, আবেগ নেই। তুই রাগ করার মতো কিছু করেছিস যে রাগ করব? এই অদ্র ভাই এমন করছো কেন? বলো না তোমার কি হয়েছে, রাগ করছো কেন? তুই বল কি করেছিলি? হঠাৎ আমার মনে পড়লো যে আমি তো ভেবেছিলাম তুই বোধ হয় ভুলে বসেছিস। তোর লাইফে আদ্র নামে একটা মানুষ আছে, তার অস্তিত্ব তোর আশেপাশেই আছে। আদ্র ভাইয়ের কথা অভিমানের সুরে ভেসে আসছে। মানুষটা যে অভিমান করেছে, এখন আমি ওনার অভিমান ভাঙাবো কিভাবে? আদ্র ভাই মানুষটা এমনি এমনি তো এমন করে না। আজ করেছে, তার কারণ কি? আমি কি এমন করেছি যার জন্য তার এত অভিমান? ভাবছি, কিন্তু কিছুই বুঝতে পারছি না। কি বলবো সেটাও বুঝতে পারছি না। আমার চুপচাপ থাকতে দেখে আদ্র ভাই গম্ভীর কণ্ঠে বলে উঠল, কথা বলতে ইচ্ছে না হলে রেখে দে। জোর জবরদস্তি কথা বলার প্রয়োজন নেই। আরে আমি খট করে কল কেটে দিলাম। ফুরফুরে মনে এক নিমিষে খারাপ হয়ে গেল। আমি নিশ্চয় এমন কিছু করেছি যার জন্য আদ্র ভাই আমার উপর রেগে আছে, কিন্তু কি এমন করলাম? গবেট মাথা হলে যা হয় আর কি, কিছুই ভেবে পাচ্ছি না। আমি কোনো ভুল করলাম? আগে তো কি সুন্দর করে বুঝিয়ে বলতো, আর আজ মুখের উপর কল কেটে দিল। কথা বলবো না ওনার সাথে। এখন আদ্র ভাইয়ের সাথে সাথে আমার নিজের অভিমান হলো। সেদে কথা বলতে বলতে না হয় নাই। আমি আর ওনাকে কল দিচ্ছি না। মুখ আঁধার করে হাঁটা দিলাম ঈশিতা আপুর রুমে। এখন কিছু ভালো লাগছে না। আপুর কাছে বলে আপু নিশ্চয়ই কোনো বুদ্ধি দেবে। ঈশিতা আপুর রুমে ঢুকে দেখলাম পুরো রুমে কোথাও আপু নেই। গেলে কোথায়? একটু আগে তো রুমে আসতে দেখলাম। ব্যালকনি থেকে কথার শব্দ ভেসে আসছে। হাঁটা দিলাম ব্যালকনির দিকে। ওমা, বোন আর গ্রিলের সাথে হেলান দিয়ে কার সাথে কথা বলছে? কথা না বলে প্রেমের আলাপ বললে ভালো হয়। লাজুক ভঙ্গিতে হেসে হেসে কথা বলছে। আমি নিশ্চয় আপুর শিহাব ভাইয়ার সাথে কথা বলছে। শিহাব ভাইয়া আপুর ভার্সিটির সিনিয়র। দুজনের মাঝে ভীষণ ভাব। একে অপরের বই আদান প্রদান হয়। আপুর কোনো সমস্যা হলে ভার্সিটিতে তো সবাই আগে তাকেই পাওয়া যায়। দুজন এমনভাবে কথা বলে দেখে মনে হয় জামাইবাবু কথা বলছে। ভাইয়া কল দিলে আপু মুখ লাজুক হাসি ফুটে ওঠে। আমার বোন যে প্রেমে পড়েছে এতে কোনো সন্দেহ নেই। দুজন দুজনকে পছন্দ করে, তবে কেউ মুখে প্রকাশ করছে না। হঠাৎ মাথা দুষ্ট বুদ্ধি চেপে বসলো। 1 মিনিট ও দেরি না করে অ্যাপ্লাই করে ফেললাম ভাও। ঈশিতাবু চমকে পাশে তাকালো। হাতে থাকা ফোন পড়তে যে পড়েনি, আর একটু হলেই পরে ইন্না ইল্লাহি হয়ে যেত। আপু
বুকে ফু দিতে দিতে বলল, বজ্জাতেভাবে কেউ ভয় দেখায়? এখন প্রাণ পড়ে গেলে কি হতো? কি আর হতো? তোমার প্রেম শুরুর আগে শেষ হয়ে যেত। ফাজিল, বাজে বকশিস কেন? বাজে বকবো না তো কি করব? আমার মন খারাপ আর তুমি বসে বসে প্রেম আলাপ করছো। সেটা তো হতে পারে না। আমার মন খারাপ মানে তুমি আমার সান্ত্বনা দিবা, তা না করে তুমি প্রেম আলাপ করছো। হুশ আসতে বলে, উনি লাইনে? বাহ, উনি? হ্যাঁ। তুই রুমে যেয়ে বস, আমি আসছি।